প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। কেডি ম্যাথ নেক্সাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমি গত পর্বে ফাংশন অধ্যায়ের যে কোডোমেন, ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে কিছু কথা বলছিলাম এবং আজকে আমি তোমাদের যেটা শেখাবো সেটা অন্বয়। অন্বয় বলতে আমরা বুঝি রিলেশন, অর্থাৎ যে একটি অংশের সঙ্গে আরেকটি অংশের সম্পর্ক। তো এটা যদি আমরা একটু উদাহরণের সাহায্যে দেখতে চাই, তাহলে মনে করো এখানে আমি যে উদাহরণটা নিয়ে আসছি, মনে করো সন্তানের সঙ্গে মা বাবা এদের একটা রিলেশন থাকে, ঢাকার সাথে বাংলাদেশের একটা রিলেশন আছে, জামার সাথে প্যান্টের একটা রিলেশন আছে। ঠিক এভাবেই অন্যায় বলতে আমরা একটা সম্পর্ক বুঝি যাদের একটির সঙ্গে আরেকটির একটি সম্পর্ক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আরও কিছু কথা জানা যাক। মনে করো এইখানে কিছু অংশ আছে যেটা আমরা এক্স এর উপাদান ধরি এবং এটা ওয়াই এর কিছু উপাদান আমরা চিন্তা করলাম। অর্থাৎ এখানে এ এর জন্য আমরা 1কে পেয়েছি, বি এর জন্য 2কে পেয়েছি এবং সি এর জন্য 3কে পেয়েছি। তো এটাকে যদি আমি ক্রমজোড়ের মাধ্যমে প্রকাশ করি, তাহলে A1 B2 C3, ঠিক এভাবে আমরা এর সম্পর্কটা নির্ণয় করতে পারবো। অর্থাৎ ক্রমজোড়ের মাধ্যমে যদি আমরা এই দুটি অংশকে সংযুক্ত করতে চাই, তাহলে এভাবে প্রকাশ করা যায় A1 B2 C3। অন্যায়কে প্রকাশ করার জন্য যে নিয়ম, সেটা হচ্ছে দুটি পদ্ধতিতে আমরা এই অন্যায়কে প্রকাশ করতে পারি। একটি হচ্ছে তালিকা পদ্ধতিতে, অন্যটি হচ্ছে তীর চিহ্নের মাধ্যমে। এখন আমরা জানব যে কোনো একটা অংশ সেটা ফাংশন হবে কি না সে বিষয়ে। তো দেখো এইখানে একটা ক্রমজোড় আমি নিয়েছি, যেটা এক্স এর উপাদান 1 2 3 এবং ওয়াই এর উপাদান এ বি সি। এখন আমি যদি এক্স এর উপাদানগুলোকে সন্তান মনে করি এবং ওয়াই এর উপাদানকে মা মনে করি, তো সেক্ষেত্রে আমি এই দুটি অংশের উপাদানের সাথে মিল করে এটা ফাংশন কিনা সেটা চিহ্নিত করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি গত পর্বে তোমাদের ঠিক এভাবে বুঝিয়েছি যে ফাংশন কখন হবে। তো এখানে দেখো এ বি সি এগুলোকে আমি যদি মা বিবেচনা করি, তাহলে প্রত্যেক মায়ের একটি বা দুটি সন্তান থাকতে পারে। মনে করি এর হচ্ছে একজন মা, তার 2 হচ্ছে একটি সন্তান, বি একজন মা, তার 1 হচ্ছে আরেকটি সন্তান, সি হচ্ছে একজন মা, তার 3 হচ্ছে আরেকটি সন্তান। তো দেখা যাচ্ছে এখানে প্রত্যেক মায়ের একটি করে সন্তান আছে। যদি কিনা প্রত্যেক মায়ের একটি করে সন্তান থাকে, তাহলে এটা তো সত্য কথা, সন্তান থাকতেই পারে। আবার অনেক সময় এমন হয় যে কোনো মায়ের দুটি সন্তানও আছে, তো সেক্ষেত্রেও কিন্তু সেটা সম্ভব, একটি মায়ের 2টি বা 3টি সন্তান থাকতে পারে। আবার এমনও সম্ভব যে কোনো মায়ের সন্তান নেই, অর্থাৎ এই অংশে যে ওয়াইয়ের অংশগুলো, এটাকে যদি আমি মা বিবেচনা করি, তাহলে এই অংশের কোনো একটি উপাদানের যদি কোনো সন্তান না থাকে, তাও কিন্তু সম্ভব। অর্থাৎ আমরা যে জিনিসগুলো পেলাম সেটা হচ্ছে, মনে করো প্রথমে আমরা লিখতে পারি যে প্রত্যেক মায়ের, তো দেখো এখানে আমরা যেটা লিখতে পারি যে প্রত্যেক মায়ের সন্তান থাকতে পারে, এটা সত্য কথা। আবার প্রত্যেক মায়ের 2টি অথবা 3টি সন্তান থাকতে পারে, এটাও সত্য কথা। আবার এমনও আছে যে কোনো মায়ের সন্তান নাও থাকতে পারে, অনেক মা আছে যাদের সন্তান হয় না। তাহলে এগুলো কিন্তু সম্ভব একটা ঘটনা। কিন্তু কখনো যদি এমন হয় যে একজন মা যাদের সন্তান
যাদের সন্তান একটি কিন্তু মা হয়ে যাচ্ছে দুইটি। অর্থাৎ এমন, মনে করো এইখানে এ বি সি একটি উপাদান, এখানে 1 2 3, তাহলে এই ঘরের অংশগুলোকে আমরা মা বিবেচনা করব, এইগুলোকে বিবেচনা করব সন্তান। তো মনে করো এই 2 মা, এর সন্তানটা হচ্ছে বি, আবার 3 যে মা সেও বলছে এই সন্তানটাও আমার। তাহলে তোমরাই বলো তো যে দুইজন মায়ের একটি সন্তান কিভাবে হয়? তাহলে এটা কিন্তু ফাংশন হবে না, অর্থাৎ এটা কিন্তু একটা অবান্তর কথা, দুইজন মায়ের একটি সন্তান হতে পারে না। তাহলে এটাকে আমরা বলবো ফাংশন নয়। তো দেখো এই ক্ষেত্রে আমি তোমাদের যেটা বলছি, এখানে দেখো প্রত্যেক মায়ের একটি করে সন্তান আছে, তাহলে এটাকে আমরা কি ফাংশন বলবো? অবশ্যই আমরা এটাকে ফাংশন বলবো। তাহলে উত্তর হবে হ্যাঁ, এটা ফাংশন। এরপর দেখো আমরা আর একটি উদাহরণ দেখে আসি। এইখানে দেখো সন্তান এবং মা দুটি অংশে আমি ভাগ করছি, এক্স এর উপাদানকে সন্তান, ওয়াই এর উপাদানকে মা। তো দেখো এইখানে এই মায়ের একটি সন্তান, বি এই মায়েরও একটি সন্তান, এই মায়ের কিন্তু কোনো সন্তান নেই। কিন্তু দেখো এইখানে যে 2 সংখ্যাটা আছে এটা কিন্তু সন্তান, এই সন্তানের আবার কোনো মাও নেই। আচ্ছা, এমন যদি হয় যে কোনো সন্তানের মা নেই, এটা কি সম্ভব? কখনোই সম্ভব নয়, তাই এটা কিন্তু ফাংশন হবে না। এরপর দেখো আমরা আরেকটি উদাহরণ দেখি, যেখানে দেখো এইখানে দেখো প্রত্যেক মা যাদের সন্তান আছে, এ এই মায়ের সন্তান আছে 2, সি এই মায়ের সন্তান আছে আবার 2, কিন্তু দেখো এখানে দুইজন মা এ এবং সি উভয়ে দাবি করছে কি 2 হচ্ছে আমাদের সন্তান। তাহলে দুইজন মায়ের একটি সন্তান কিভাবে হয়? তাহলে এটা কিন্তু শর্ত মানছে না, তাহলে এটাকে আমরা কি বলবো? ফাংশন নয়। এরপর দেখো আমরা এই উদাহরণটা দেখি, এইখানে কি বলছে, এইখানে দেখা যাচ্ছে যে এই ফাংশনের ক্ষেত্রে এখানে এক্স এবং ওয়াই সন্তান মা। তাহলে দেখো প্রত্যেকটা মায়ের একটি করে সন্তান আছে। এখানে দেখো কোনো সন্তান এমন নেই যাদের কোনো মা নেই, তাহলে এটাকে আমরা ফাংশন বলব। এই অংশটায় আমরা দেখি, এখানে দেখো 3 জন মা আছে, তবে এ এবং সি এই মায়ের কোনো সন্তান নেই, কিন্তু বি যে মা আছে তাদের 3টি সন্তান আছে। কিন্তু এই ঘরে এমন কোনো সন্তান নেই যাদের মা নেই, তাহলে এটাকে আমরা ফাংশন বলবো, কারণ এখানে প্রতিটা সন্তানের মা আছে, কিন্তু এই 2 মায়ের কোনো সন্তান নেই, তাহলে এটা কিন্তু একটা সত্য ঘটনা, তাহলে এটাকে আমরা ফাংশন বলবো। এরপর দেখো আমি তোমাদের আরো একটি উদাহরণের সাহায্যে দেখি, দেখো এইটা ফাংশন হবে কিনা। এখানে দেখো এ বি সি ডি 4 জন মা, 4 জন মায়ের এ যে মাটা এর সন্তান 3 এবং 1, আবার বি মায়ের কোনো সন্তান নেই, সি মায়েরও কোনো সন্তান নেই, কিন্তু ডি মায়ের এখানে একজন সন্তান আছে 2। তাহলে দেখো এই ঘরের প্রতিটি সন্তানের জন্য কিন্তু মা আছে, কিন্তু এখানে 2 জন মা আছে যাদের সন্তান নেই, অর্থাৎ সকল ঘটনাগুলো কিন্তু সত্য ঘটনা, কারণ সব সন্তানেরই মা থাকতে হবে, আর প্রতিটা মায়ের সন্তান থাকতেও পারে আবার নাও থাকতে পারে, এমন পৃথিবীতে এমন মা আছে যাদের সন্তান হয় না। তাহলে বি এবং সি মায়ের সন্তান হয় না, সেক্ষেত্রে ঘটনাটা সত্য, তাহলে এটাকে আমরা কি বলবো? এটা একটি
ফাংশন। এরপর দেখো তোমাদের একটা পরীক্ষা হোক, পরীক্ষায় তোমরা দেখো যে ফাংশনের একটা পরীক্ষা, তোমাদের বলতে হবে এটা ফাংশন কিনা, এইটা ফাংশন কিনা, আবার এইটা ফাংশন কিনা। তো দেখো এইখানে যে ফাংশনটা আছে সেটার দিকে যদি আমি খেয়াল করি, এটা ফাংশন কিনা সেটা যদি আমি নির্ণয় করতে চাই, তাহলে দেখো এখানে প্রত্যেক মা, তাহলে প্রত্যেক মায়ের ক্ষেত্রে এ এবং সি এদের কিন্তু সন্তান আছে, বি মায়ের কোনো সন্তান নেই। আবার দেখো এখানে 2, এই 2 এর কোনো মা নেই। আচ্ছা তোমরাই বলো যে এমন কোনো সন্তান আছে নাকি যাদের মা হবে না? মা ছাড়া কি সন্তান হয়? তাহলে এটা কিন্তু ফাংশন নয়, এটা ফাংশন নয়। এবার আমরা এইখানে আসি, এই এ মায়ের সন্তান আছে, বি মায়ের সন্তান আছে, কিন্তু সি মায়ের সন্তান নেই। আবার 1 এই সন্তানটার কোনো মা নেই। এই সন্তানের যদি কোনো মা না পাওয়া যায় তাহলে এটা একটা অবান্তর ঘটনা, তাহলে এটাও কিন্তু ফাংশন নয়। এবার আমরা চলে আসি 3 নম্বর অংশে। এইখানে দেখো এ বি সি 3 জন মা, যাদের কিন্তু দেখো একটি করে সন্তান আছে, এর সন্তান 3, বির সন্তান 2, সির সন্তান 1। যেহেতু প্রত্যেকের সন্তান আছে এবং প্রতিটা সন্তানের মা আছে, তাহলে এটা সত্য ঘটনা, তো এটাকে আমরা বলবো ফাংশন। আশা করি শিক্ষার্থী বন্ধুরা কোনটি ফাংশন হবে এবং কোনটি ফাংশন নয় সেটা তোমরা স্পষ্ট বুঝতে পারছো। এবার আমি তোমাদের যেটা দেখাবো, দেখো আমরা বলতে পারি যে সকল ফাংশন অন নয়, সকল ফাংশন অন নয়, কিন্তু সকল অন নয় ফাংশন নয়। একটু উদাহরণের সাহায্যে আমরা যদি বিষয়টা খেয়াল করি, দেখো এখানে যে মাগুলো আছে সি ডি ই এফ, এদের প্রত্যেকের ক্ষেত্রে দেখো সির ক্ষেত্রে সন্তান আছে, ডির আছে, ইর নেই, এফ এর আছে। তাহলে এটা কিন্তু এটার সাথে একটা সম্পর্ক আছে, তাহলে এটাকে আমরা কিন্তু সন্তান বলতে পারবো। যেহেতু এদের প্রত্যেকের একটি করে সন্তান আছে, তাহলে এটা একটি ফাংশন, তাহলে আমরা এটাকে কি বলতে পারবো, এটা একটি ফাংশন এবং অন্যায়। আবার দেখো এখানে দেখো এই বি মা, সি মা, ডি মা, এই যে 3 জন মা, এদের কিন্তু দেখো বি বলছে কি যে 4 হচ্ছে আমার সন্তান, আবার ডি বলছে 4 আমার সন্তান। তাহলে এই যে বি এবং ডি এই 2 জন মায়ের কি কখনো একজন সন্তান হবে? দুটি মা কি দাবি করতে পারবে 4 হচ্ছে তার সন্তান? এটা কিন্তু একটা অবান্তর ঘটনা। যেহেতু অবান্তর ঘটনা, তাহলে এটাকে কিন্তু আমরা ফাংশন বলতে পারবো না, এটাকে কি বলতে পারবো, এটা অন্যায় বলা যাবে, কিন্তু ফাংশন বলতে পারবো না। এখানে দেখো এখানে 4 এর সাথে বি এবং ডি এর সাথে সম্পর্কিত আছে, 4 এর সঙ্গে কার সম্পর্ক, বি এবং ডির। যেহেতু সম্পর্কিত আছে তাই এটাকে আমরা কিন্তু অন্যায় বলতে পারবো, কিন্তু এটা ফাংশন বলতে পারবো না। কারণ কি, এই সন্তান 4 এর মা নাকি 2 জন, তাহলে একটা সন্তানের কেন 2 জন মা হবে? তাহলে এটা সত্য ঘটনা নয়, তাই এটা ফাংশন নয়, তবে অন্যায়। আবার দেখো আমরা এটা বলতে পারি যে এক্স এর প্রতিটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া গেছে। এখানে কি এক্স এর প্রতিটা মানের জন্য, 4 এর জন্য পাওয়া গেছে ডি কে, 5 এর জন্য সি কে, 6 এর জন্য এফ কে।
যেহেতু x এর প্রতিটা মানের জন্য y এর একটি করে মান পাওয়া গেছে, তাই এটা ফাংশন ও অন্যায় দুটি হবে। তাহলে কোনটি ফাংশন হবে, কোনটি অন্যায় হবে, আবার সকল ফাংশন অন্যায় কিন্তু সকল অন্যায় ফাংশন নয়, সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। এটা কিন্তু অন্যায়, কিন্তু এটা ফাংশন নয়, আবার এটা অন্যায় আবার ফাংশন। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা জেনে আসি সার্বিক ফাংশনটা আসলে কি। সার্বিক ফাংশনটা হচ্ছে সব মায়ের সন্তান থাকতে হবে। এটা কিন্তু তোমরা মনে রাখবা, সার্বিক ফাংশন কখন হবে? সব মায়ের সন্তান থাকতে হবে। এবার একক ফাংশনটা কি হবে? যে প্রত্যেক মায়ের ম্যাক্সিমাম একটি করে সন্তান থাকতে হবে। দুটি সন্তান থাকলে হবে না। কয়টি করে সন্তান থাকতে হবে? প্রত্যেক মায়ের একটি করে সন্তান থাকতে হবে। তাহলে সেটাকে আমরা বলবো একক ফাংশন। আর সার্বিক ফাংশন বলবো সব মায়ের সন্তান থাকতে হবে, এমন কোনো মা থাকবে না যাদের সন্তান নেই। এবার চলো জেনে আসি সার্বিক ফাংশন হবে কি না সেটা উদাহরণের সাহায্যে। এখানে দেখো একটা অন্যায় দেখানো হয়েছে যে এর সঙ্গে 2-র সম্পর্ক, বির সঙ্গে 1-এর, সির সঙ্গে 3-র। তো এই অংশের ওয়াইয়ের মানগুলোকে আমি মা বিবেচনা করলাম, এই অংশগুলোকে আমি সন্তান বিবেচনা করলাম। তাহলে সার্বিক ফাংশন কখন হবে? সব মায়ের সন্তান থাকতে হবে, তাহলে তাকে কি বলা হবে? সার্বিক ফাংশন। এখানে যে মাগুলো আছে সব মায়ের দেখো সন্তান আছে, 1-এর আছে, 2-এর আছে, 3-র আছে। তাহলে এই অন্যায়টিকে আমরা বা এই ফাংশনটিকে আমরা কি বলতে পারবো? সার্বিক। সার্বিক ফাংশনকে আবার অন টু ফাংশনও বলা হয়। তাহলে সার্বিক ফাংশন বলতে আমরা আরও একটি সংজ্ঞা জানতে পারি যে ওয়াইয়ের কোনো উপাদান বাদ থাকবে না, অর্থাৎ ওয়াইয়ের কোনো উপাদান এর সঙ্গে জোড়া দিতে বা সম্পর্ক করতে বাদ থাকবে না, অর্থাৎ প্রতিটি ওয়াইয়ের উপাদানের সঙ্গে এর কোনো না কোনো উপাদানের সম্পর্ক থাকতে হবে। এবার আমরা যেহেতু দেখো প্রত্যেক মায়ের ম্যাক্সিমাম একটি করে সন্তান আছে, এখানে যে 1, 2, 3 প্রতিটা মায়ের দেখো ম্যাক্সিমাম একটি করে সন্তান আছে। 3-র আছে একটি, 2-এর আছে একটি, 1-এরও আছে একটি। যেহেতু প্রতিটা মায়ের ম্যাক্সিমাম একটি করে সন্তান আছে, তাহলে এই ফাংশনটিকে আবার এক ফাংশনও বলা যাবে। তাহলে দেখো এই ফাংশনটা এমন একটি ফাংশন যেটা সার্বিক এবং এক। তাহলে আমরা এটা প্রথমত আমরা যদি নির্ণয় করি এটা ফাংশন কিনা, হ্যাঁ অবশ্যই ফাংশন। এটা একক ফাংশন কিনা, হ্যাঁ অবশ্যই এটা একক ফাংশন। এরপরে দেখো এটা সার্বিক ফাংশন কিনা, হ্যাঁ এটা সার্বিক ফাংশন। তারপরে কি বলছে যে এটা সার্বিক এবং একক কিনা, হ্যাঁ এটা সার্বিকও হবে আবার এককও হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটি ফাংশন নিয়ে কথা বলি উদাহরণের সাহায্যে। এবার যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে এক নয়, আবার সার্বিকও নয়। তাহলে এমন একটি ফাংশন যেটা এককও নয় আবার সার্বিকও নয়, কিন্তু এটা কিন্তু একটা ফাংশন। ফাংশন হতে গেলে যে শর্তগুলো হচ্ছে প্রতিটা মায়ের, অর্থাৎ এটা যদি এক্স হয় এটা ওয়াই, এটা যদি সন্তান হয় এটা হচ্ছে মা। প্রতিটা মায়ের সন্তান 2 বা ততোধিক বা একটি থাকতে পারে, কোনো মায়ের সন্তান নাও থাকতে পারে। আবার প্রতিটা সন্তানের মা থাকতে হবে। এখানে দেখো 1, 2, 3 যে সন্তানগুলো আছে প্রতিটার কি মা আছে। 1-এর জন্য মা এ, 2-এর জন্য মা এ, আবার 3-র জন্য বি, কিন্তু এই যে মাটা সি এর কিন্তু কোনো সন্তান নেই। তাহলে যেহেতু সব কথাগুলো কিন্তু সত্য ঘটনা, তাহলে এটাকে আমরা ফাংশন বলতে পারবো। এটা হচ্ছে ফাংশন। এখন এই ফাংশনটা একক কিনা সেটা একটু দেখে আসি। একক হতে গেলে আমাদের যে শর্তটা সেটা হচ্ছে প্রত্যেক মায়ের ম্যাক্সিমাম একটি করে সন্তান থাকতে হবে।
দেখো এই যে মাটা, এই মাটার কয়টি সন্তান আছে এখানে? 2টি। তাহলে ম্যাক্সিমাম কি একটি হলো? একটি হলো না, 2টি হয়ে গেছে। তাহলে এটাকে আমি একক ফাংশন বলবো না। এরপর এই ফাংশনটা কি সার্বিক? সার্বিক হতে গেলে যে শর্তটা আছে, সব মায়ের সন্তান থাকতে হবে। এখানে যে মাগুলো আছে এ বি সি, আচ্ছা বলো তো সি এর কি কোনো সন্তান আছে? সি এর সন্তান নেই। যেহেতু সি এর সন্তান নেই, তাহলে এটা সার্বিকও নয়। তাহলে কি পেলাম? যে এটা শুধু হচ্ছে ফাংশন, তবে এক নয়, সার্বিকও নয়। এবার চলো আমরা একটা পরীক্ষা দিয়ে আসি। তোমাদের পরীক্ষাটা যেটা থাকছে, মনে করো এখানে একটা সম্পর্ক বা অন্যায় দেওয়া আছে। এর সঙ্গে 2-এর একটা সম্পর্ক, বির সঙ্গে 1-এর, সির সঙ্গে 3। তো এটা হচ্ছে এক্স এর উপাদান, এটা হচ্ছে ওয়াইয়ের উপাদান। তোমাদের বলতে হবে এই ফাংশনটি এক কিনা, আর এই ফাংশনটি সার্বিক কিনা। তো তোমরা চিন্তা করো কি উত্তর হবে। কি চিন্তা করে কোনো কিছু পেলে? তাহলে আমরা দেখো নির্ণয় করে ফেলি। এক কিনা তোমাদের উত্তরের সাথে তোমরা মিলাবে। প্রথমে আমরা দেখব এই ফাংশনটি এক কিনা। এক ফাংশন হতে গেলে প্রত্যেক মায়ের ম্যাক্সিমাম একটি করে সন্তান থাকতে হবে। দেখো এখানে যে মাগুলো আছে 1 2 3, এই প্রতিটা মায়ের কি একটি করে সন্তান আছে না? 1-এর বি আছে, 2-এর এ আছে, 3-এর সি আছে। তাহলে এটা এক। তাহলে উত্তর কি হবে? এটা এক কিনা? হ্যাঁ, এটা এক। তোমাদের উত্তরের সাথে মিলায় নাও। এরপর দেখো এটা দিয়ে তোমাকে বলা হলো যে ফাংশনটি সার্বিক কিনা। সার্বিক হতে গেলে আমাদের কি হতে হবে? প্রত্যেক মায়ের সন্তান থাকতে হবে। সেটা একটিও হতে পারে, 2টিও হতে পারে, 3টিও হতে পারে। তাহলে এই অংশের সবাই হচ্ছে মা। তাহলে 1 2 3 এদের প্রত্যেকের দেখো সন্তান আছে। যেহেতু প্রত্যেক মায়ের বা সব মায়ের সন্তান আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? সার্বিক। তাহলে উত্তর কি হবে? এটা সার্বিক। হ্যাঁ, আশা করি তোমাদের উত্তরের সাথে তোমরা এটা মিলাবে। এবার আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে বিপরীত ফাংশন। তো দেখো বিপরীত ফাংশন বলতে আমরা যেটা বুঝি, যে মনে করো এটা এফ একটি ফাংশন, এর সঙ্গে 1-এর সম্পর্ক আছে, বির সঙ্গে 2, সির সঙ্গে 3, ডির সঙ্গে 4-এর। তাহলে এটা একটা ফাংশন, এফ একটা ফাংশন। এটাকে জাস্ট উল্টে দেব, অর্থাৎ 1 2 3 4কে আগে লিখব আর এ বি সি ডিকে পরে লিখব। তাহলে কিন্তু আমাদের বিপরীত ফাংশন হয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি এটাকে উল্টিয়ে লিখি, যে 1-এর সঙ্গে এর সম্পর্ক, 2-এর সঙ্গে বির, 3-এর সঙ্গে সি, 4-এর সঙ্গে ডি, অর্থাৎ জাস্ট আমরা 5টাকে উল্টিয়ে দিয়েছি। তাহলে কিন্তু আমাদের যে ফাংশনটা নির্ণয় হলো সেটাকে বলা হবে বিপরীত ফাংশন। বিপরীত ফাংশনকে প্রকাশ করা হয় এফ ইনভার্স 1। এরপরে আমরা চলো দেখে আসি বিপরীত ফাংশন হওয়ার কি কি শর্ত থাকতে পারে। বিপরীত ফাংশন হওয়ার যে শর্তটা, সেটা হচ্ছে দেখো ফাংশন বিপরীত কখন হবে। প্রথম এই শর্তটা যদি মানে যে ফাংশনটি এক হতে হবে। কেমন হতে হবে? ফাংশনটি এক হতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে সার্বিক হতে হবে। তাহলে দুটো জিনিস যদি শর্ত মানে, এই দুটি শর্ত যদি মানে, তাহলে সেটা বিপরীত ফাংশন হবে। আর এই দুটি শর্ত যদি ভঙ্গ করে, তাহলে ফাংশনই থাকবে না। চলো আমরা তেমন একটি উদাহরণের সাহায্যে এই বিপরীত ফাংশনটা আরও স্পষ্ট বুঝে নিই। দেখো এখানে আমি একটি ফাংশন নিয়েছি, 1-এর সঙ্গে বি, 2-এর সঙ্গে এ, 3-এর সঙ্গে আবার বি।
এই ফাংশনটা এটা নিশ্চয়ই একটা ফাংশন, কারণ দেখো প্রত্যেক যে এ এবং বি মা তাদের সন্তান আছে, সির কোনো সন্তান নেই, এটা সত্য কথা। এমন কোনো সন্তান নেই যাদের মা নেই, এটাও সত্য কথা। তাহলে এটা একটা ফাংশন। এখন এই ফাংশনের বিপরীত ফাংশনটা আমরা যদি করি তাহলে আমাদের শর্ত কি? শর্ত হচ্ছে ফাংশনটি এক এক কিনা। আচ্ছা, এক এক হতে গেলে আমাদের যে শর্তটা ছিল যে প্রত্যেক মায়ের ম্যাক্সিমাম একটি করে সন্তান থাকতে হবে। তাহলে দেখো এই মায়ের কি কোনো সন্তান আছে? নেই। এই মায়ের দেখো কয়টি সন্তান? একটি। তাহলে ম্যাক্সিমাম কয়টি সন্তানের কথা বলা হয়েছিল? একটি করে সন্তান। কিন্তু এখানে এই মায়ের কয়জন সন্তান থেকে গেছে? 2 জন। তাহলে কিন্তু প্রথম শর্ত কিন্তু মানেনি। এখানে দেখো যে প্রথম শর্তটা যে ফাংশনটি এক এক হতে গেলে প্রত্যেক মায়ের ম্যাক্সিমাম একটি করে সন্তান থাকতে হবে। তাই এটা দুটি সন্তান থেকে গেছে, তাহলে প্রথম শর্তটা মানেনি। এবার দেখি দ্বিতীয় শর্ত মানছে কিনা। সার্বিক হতে হবে। সার্বিক হওয়ার শর্ত হচ্ছে প্রত্যেক মেয়ের সন্তান থাকতে হবে। দেখো এই যে মা সি, যে মাটা, এই মায়ের কি কোনো সন্তান আছে? নেই। তাহলে 2 নম্বর শর্তও কিন্তু মানেনি। এখন আমরা এটাকে একটু বিপরীত করে দেখি। অর্থাৎ আমাদের বলা আছে যে এরকম যে কোনো ফাংশন যদি এই দুটি শর্ত না মানে, অর্থাৎ এক এক হতে হবে আর সার্বিক হতে হবে, এই দুটি শর্ত যদি না মানে তাহলে তাকে যদি বিপরীত করা হয় সেটা ফাংশনই থাকবে না। তাহলে দেখো এখন আমরা 5টাকে একটু চেঞ্জ করে দিই। 1 2 3কে আমরা লাস্টে লিখলাম এবং প্রথমে এবিসিকে দিলাম, অর্থাৎ এক্সের উপাদান ওয়াই চলে গেল, ওয়াইয়ের উপাদান এক্সে চলে আসলো। তো দেখো যার সাথে যার সম্পর্ক, এর সঙ্গে 2 ছিল, এর সঙ্গে 2 দিছি, 1-এর সঙ্গে বি ছিল, 1-এর সঙ্গে বিকে দিয়েছি, 3-এর সঙ্গে বি, 3-এর সঙ্গে বি দিয়েছি, সি শুধু ফাঁকা ছিল। এখন দেখো এটা ফাংশন আছে কিনা। যেহেতু বিপরীত করলে কি হবে? ফাংশনই থাকবে না। তাহলে নিশ্চয়ই এটা ফাংশন নেই। তা আমরা একটু দেখে আসি যে ফাংশন আছে কিনা। দেখো এইখানে এই অংশগুলোকে আমরা মা বিবেচনা করি। 1 2 3 এগুলো হচ্ছে মা বিবেচনা করলাম। এখন 1-এর একটি সন্তান আছে, আবার 3 এই মায়ের বি হচ্ছে সন্তান। তাহলে এই যে 2, এই যে 1 এবং 3 এদের কিন্তু 2টি সন্তান। এদের কিন্তু এই যে 2 জন মা, এদের কিন্তু একটি সন্তান। তাই বলছে যে এই 1, এই মাও বলছে বি আমার সন্তান, 3ও বলছে বি হচ্ছে আমার সন্তান। তোমরাই বলো 2 জন মায়ের কেন একটি সন্তান হবে? এমন সন্তান আছে নাকি যাদের 2টো করে মা আছে? তাহলে এটা কিন্তু ফাংশন নয়, তাহলে ফাংশনই হলো না। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। আমার উদ্দেশ্য ছিল তোমাদের অন্যায় সম্পর্কে একটা ধারণা দেওয়া এবং এক এক ফাংশন, সার্বিক ফাংশন এবং বিপরীত ফাংশন নিয়ে তোমাদের সামনে আসা। তো পরবর্তী অনলাইন ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।